আমি আবার বলছি অভিযোগটা মারাত্মক, তার কারণ কবিতা একাডেমির মতন সংস্থা, স্বশাসিত সংস্থা ভারতবর্ষের মধ্যে একমাত্র এই রাজ্যে রয়েছে, সেইখানে লাগামহীন দুর্নীতি হয়েছে, যার বিহিত চেয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে বিদ্বজ্জনের তরফে, যার মধ্যে শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, আবৃত্তিকার তারা রয়েছেন, বাচিক শিল্পী তারা রয়েছেন, যার প্রথম নামটাই শুরু হচ্ছে পবিত্র সরকারকে দিয়ে। তাকেই আমরা ফোনে এই মুহূর্তে পেয়ে গিয়েছি, শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, এ তো ভয়ঙ্কর অভিযোগ, যেখানে লাগামহীন দুর্নীতি একটা রাজ্য সরকারের স্বশাসিত সংস্থায় দিনের পর দিন হয়ে চলেছে। নমস্কার। লাগামহীন দুর্নীতি কথাটা হয়তো আমার কথা নয়, কিন্তু কোথাও একটা গন্ডগোল হচ্ছে কবিতা একাডেমিতে। অর্থাৎ কবিতা একাডেমির যেটা নিয়মিত প্রোগ্রামগুলো সেগুলো হচ্ছে না, এইটাই হচ্ছে আমার কাছে সমস্যা। দুর্নীতি কোথায় কি হচ্ছে আমি তো জানি না, আমি সেটার কোনো প্রমাণও পাইনি, আমার এর সঙ্গে কোনো যোগাযোগও নেই। কিন্তু দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে সেটা মুখ্যমন্ত্রী মহাশয় দেখুন, মানুষ দেখুন। আমি শুধু বলছি যে কবিতা একাডেমি প্রতি কবিদের, বাঙালি কবিদের একটা আগ্রহ আছে, সরকারি একটা স্বীকৃতির ব্যাপার আছে, সেইটা একটা নিয়মিত ব্যাপার, বাঙালি কবিরা প্রতীক্ষা করতে। এটা কেন বন্ধ হলো সেইটা নিয়ে আমার সমস্যা। দুর্নীতি নিয়ে আমার সমস্যা নয়, দুর্নীতি এটা নিয়ে নিশ্চয়ই রাজ্য সরকার ভাববেন, বা তারা যদি ভাবতে রাজি থাকেন। বেশ, পবিত্রবাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ কবিতা উৎসব কি কারণে বন্ধ হলো, আমি অংশুমানবাবু এইটা আপনার থেকে জানতে চাইছি। ধরুন অনন্য পায় হয়ে তো তারপরে সবাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন, তার মানে এইটা ধরে নেওয়া যেতে পারে এই যে দুর্নীতির আপনাদের অভিযোগ, সেইটা টাইম এন্ড এগেন আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বারে বারে এনেছেন, তার মানে সেখান থেকে কোনো সুরাহা আপনারা পাননি বলে আজকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। একটা কথা বলি যে দুর্নীতির অভিযোগটা আমাদের নয়, আমরা দুর্নীতির অভিযোগটা প্রকাশ্যে আসার পরে মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছি যে তদন্ত হোক। কিন্তু যে কথাটা আমি খুব জোর দিয়ে বলছি, যে যেই আমাদের খোলা চিঠিটা প্রকাশ্যে এলো, আমার টাইম লাইনে একজন একটা কমেন্ট করে মুছে দিল, আমাকে হোয়াটসঅ্যাপ করে নির্দিষ্টভাবে টাকা চাওয়া হয়েছে একজন কবি জানালেন, এবং তারপরে বারবার অনুরোধ করলেন তার নামটি যেন প্রকাশ্যে কিছুতেই না আসে। সুবোধদা বলছেন অভিযোগ করতে প্রশাসনের কাছে। এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখা হয়েছে, কি করে যাবে এখানে একজন কবি অভিযোগ করতে নির্দিষ্ট একজন কবির নাম করে, এবং যেখানে মানে বাংলা কবিতার জগতে যখন শঙ্খবাবু ছিলেন, সুনীলদা ছিলেন, আমরা দেখিনি এই পরিবেশ, এই ভয়ের পরিবেশ দেখিনি। কাজেই অভিযোগ করা অসম্ভব। এক, দুই হচ্ছে আর্থিক দুর্নীতির, আর্থিক অনিয়মের অভিযোগ যেমন উঠেছে যে টাকা তোলা হচ্ছে, তেমন আমি এই বিষয়ে নিশ্চিত, কেননা সুবোধদাই একবার আমাকে কথা বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি জমা পড়েছিল যে সংখ্যালঘুদের সঠিক রিপ্রেজেন্টেশন এই উৎসবে হচ্ছে না। তারপরে আমরা কি দেখলাম যে একজন বা দুজন কবিকে পুরস্কার দেওয়া হলো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু পার্টিসিপেশনের ক্ষেত্রে 2.5%। এবং আমি এই কথাটা খুব জোর দিয়ে বলছি যে গত আর্থিক বর্ষে এই উৎসবটা বন্ধ করা হলো কেন? তাহলে সরকারের কাছেও নিশ্চয়ই এমন কোন, যে জন্যই তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, সেই কারণে আপনারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এবং হস্তক্ষেপ চাইছেন। আচ্ছা, এই গোটা বিষয়টা সামনে আসার পর ময়দানে নেমে পড়েছে বিজেপির যেটা সংগঠন কালচারাল লিটারেরি ফোরাম, তাদের তরফ থেকে বক্তব্য সামনে এসেছে। জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন একবার দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের যে কবিতা একাডেমি, তারা প্রত্যেক বছরই কবি সম্মেলনের আয়োজন করত। এই বছর যেটা আমরা দেখছি যে কবিতা উৎসব যেটা করা হতো সেটাও বন্ধ করে দেওয়া হলো, কোনো কারণে হলো না। বিভিন্ন সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে কোনো কারণ বলে যেটা বলা হচ্ছে সেটা মূলত এর পেছনে স্বজন পোষণ এবং সারা বাংলায় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আর্থিক দুর্নীতিতে বিভিন্ন ডিপার্টমেন্ট জড়িয়ে গেছে, কবি, শিল্পী, সাহিত্যিকদের যে সংস্থা, তাদের নিয়ে যারা কাজ করে, সে সংস্থার মধ্যেও এই আর্থিক দুর্নীতির ব্যাপারটা কোনো না কোনোভাবে ঢুকে পড়েছে, এবং এটাই কারণ হিসাবে দেখানো হচ্ছে, যেটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। যদি এটা না থাকে তাহলে এই একাডেমির যিনি সভাপতি, তার প্রকাশ্য জনগণের সামনে বলা উচিত যে কেন এই কবিতা উৎসব বন্ধ করা হলো, এর পেছনে কি কারণ আছে।
রাহুল চক্রবর্তী দ্রুত। কত বড় কবি বা কত বড় সংস্কৃতিমান লোক আমার জানা নেই, তো বিজেপির জানি না বিজেপির ভাগ্য বা দুর্ভাগ্য যাই হোক সেটাই বলতে চাইছেন কিছু। আমি যেটা বলতে চাইছি, যেটা অংশুমান কর যেটা বললেন একটু আগে, আমি একদম বলছি যদি এত বড় একটা প্ল্যাটফর্ম মুখ্যমন্ত্রী তৈরি করেছেন নতুন প্রতিভাকে সামনে নিয়ে আসার জন্য, কবিদের জন্য, সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক আকচাকচি করে যারা বলছেন তাদের দায়, এতদিন ধরে সুবোধ সরকার প্রেসিডেন্ট আছেন, তখন কেন বলেননি? কেন তখন এই পবিত্র কথা নেই? কেন তখন দুর্নীতির কথা বলেননি? হঠাৎ করে আজকে কেন? কোন মাননীয় মুখ্যমন্ত্রী, সবাই আমরা প্রত্যেকে যত শিল্পী সাহিত্যিক এই পশ্চিমবঙ্গে যারা থিয়েটার করি, গান গায়, কবিতা লেখে, আঁকে, সবাই আমরা জানি মুখ্যমন্ত্রী প্রতিশোধের রাজনীতি করেন এবং বিরোধী মনোভাবা সম্পন্ন। কিন্তু আমি বলছি মানুষ, তিনি নিজে একের পর এক বই লেখেন, একাধিক কবিতা তার রয়েছে। আপনাদের তো সংস্কৃতির মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এত বড় প্ল্যাটফর্ম করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানে সেটা শুনতে হবে এই কথাটা। আপনি বলতে পারছেন না সর্বদি কিছু। আমার প্রশ্নটা আবার সেইখানে থাকবে কলতানের কাছে, যে মুখ্যমন্ত্রী নিজে যেখানে সাহিত্য অনুরাগী মানুষ, একের পর এক বই তিনি লেখেন, একাধিক কবিতার বই তার আছে, সেখানে মুখ্যমন্ত্রীর কাছে বিহিত চাইতে হচ্ছেটা কেন কলতান? নতুন নতুন পদ্ধতি চালু করাই হয়েছিল নতুন নতুন জায়গা থেকে দুর্নীতি করতে হবে বলে। কারণ এই যে আজকে উৎকর্ষের কথা বলা হচ্ছে না, কবি স্বভাবতই প্রতিবাদী হন। শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, পুলিশ হলে পুলিশ, কবিকে দেখলে টুপিটা একটু পুলিশ। আজকে যদি সেই উৎকর্ষতা কোনো কবির রানীর চেয়ার মোছায় তৈরি হয়, তাহলেই উৎকোচের রাজনীতি যেটা আজকে আমরা দেখছি সেইটাই হয়ে যাবে। দুর্নীতি প্রতিটা ক্ষেত্রে হচ্ছে বলেই আজকে উৎসবকে বন্ধ করে দিতে হয়েছে। এইটা কখনো পশ্চিমবাংলায় আলোচনার বিষয় নিঃসন্দেহে, এবং তার থেকে বড় বিষয় হচ্ছে কি এখন প্রতিকার মুখ্যমন্ত্রী করবেন। তার কারণ আমি বলছিলাম যে 50-এরও বেশি, অর্ধ শতকেরও বেশি এরকম কবি সাহিত্যিক তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন, নিরপেক্ষ তদন্ত চাইছেন, কলুষ মুক্ত করার একটা আবেদন তারা জানাচ্ছেন। এখন কি পদক্ষেপ এবারে মুখ্যমন্ত্রী নেবেন, নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। আর এইবার আমাদের নজর থাকবে রাজ্যের করোনা পরিস্থিতির দিকে। তার কারণ রাজ্যে এবারের কোভিডে প্রথম একজন প্রাণ হারালেন। কোন জায়গায় রয়েছে পরিস্থিতি? কারণ গত 24 ঘন্টায় 40-এরও বেশি আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। দেখুন, 3 বছর আগের ভয়াবহ স্মৃতি উস্কে দিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে এলো পশ্চিমবঙ্গের জন্য দুশ্চিন্তার খবর। চলতি বছরে এ রাজ্যে প্রথম কোনো করোনা আক্রান্তের মৃত্যু হলো হাওড়ার বাসিন্দা 43 বছর বয়সী মহিলার। বৃহস্পতিবার থেকে সিএমআরআই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। রবিবার সন্ধে হাসপাতালেই মৃত্যু হয় মহিলার। মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণের পাশাপাশি কোমরবিডিটিরও উল্লেখ করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা ছিল তার। সেপটিক শকে চলে গিয়েছিলেন মহিলা। হাওড়ার গোলাবাড়ি এলাকার বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে। তার ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে কোভিড-19 পজিটিভ, অর্থাৎ তার করোনা হয়েছিল। তিনি মারা গিয়েছেন, কিন্তু তার স্বামী, তার রিপোর্টও পজিটিভ এসছে এবং তিনি ঘরের মধ্যেই কোয়ারেন্টাইনে রয়েছেন। তো স্বাভাবিকভাবে আবার পুরনো স্মৃতি ফিরিয়ে কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা, তার মৃত্যু হলো করোনাতে। 11:30 बजे उसको वेंटिलेटर पर ले गया और 12 बजे 12:15 बजे उसका टेस्ट का रिपोर्ट भी आ गया। तो उसका टेस्ट का रिपोर्ट आया, कोविड वो है। सर्दी खांसी और बुखार भी वापस दिया और कोई भी तकलीफ नहीं था, सब नॉर्मल था। मतलब जब बुखार था वहां जाकर तो उसका बीपी भी लो हो गया, सब हो गया। स्टार्टिंग में सर्दी खांसी और बुखार স্বাভাবিক যেটা থাকার সেই নিয়মটুকুই মানা। এবং এ ব্যাপারে আমাদের এই মুহূর্তে স্টেট থেকে আমাদের কোনো ডিরেক্টিভস নেই যে আমরা এখনই আলাদা করে যে ধরুন কোয়ারেন্টাইন করা বা মাস স্কেলে স্যানিটাইজেশন করা, এই ধরনের কিন্তু কোনো নির্দেশিকা আমাদের কাছে আসেনি, এবং কারণ পরিস্থিতি সেটা এখন ডিমান্ড করছে না। অতএব ন্যাচারালি কোভিডটাকে আমি বলবো সাধারণ মানুষকে আর একটা অন্য এই ভাইরাল ইনফেকশনের মতোই আমরা ট্রিট করব। উদ্বেগের বিষয় হলো চিকিৎসকরা বলছেন করোনার নতুন উপপ্রজাতি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। এখনো পর্যন্ত যে নতুন ভ্যারিয়েন্ট সেটাই যে এটা মারছে বা মারছে না সেটা আমরা এখনো জানি না। তো যাই হোক, নতুন ভ্যারিয়েন্ট যখন এসছে সে হয়তো বা একটু থামা বসানোর চেষ্টা করবে।
এই নতুন ভ্যারিয়েন্ট হোক বা পুরনো ভ্যারিয়েন্ট হোক, সবগুলোই কিন্তু ওমিক্রনেরই লিনিয়েজ চলছে। তো ওমিক্রনের পরবর্তী ধাপের জেনারেশনের যা কিছু আমরা দেখেছি, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এটা খুব তাড়াতাড়ি ছড়ায়। বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭২ জন। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন। তবে আশার কথা, করোনা সংক্রমণের এই বাড়বাড়ন্তের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৮ জন। সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুরুতে ডক্টর বিশ্বাসের কাছে আসতে চাইবো। দেখুন, করোনা বলতে স্বাভাবিকভাবেই আমাদের ওই ভয়ের ছবিগুলো বারে বারে মনে পড়ে। পরপর মৃত্যু, মরণাপন্ন রোগী পড়ে আছেন, কিন্তু তাকে কেউ এগিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন না, তার কারণ তারও মৃত্যু ভয় তারকে গ্রাস করছে। হাসপাতালে বেড নেই, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, এবং সব থেকে বড় হচ্ছে লকডাউন, রাস্তাঘাটে মানুষের দেখা নেই। প্রশ্ন তো এটা অবশ্যই ডক্টর বিশ্বাস থাকবে, সেই রকম দিকে পরিস্থিতি যাবার মতন কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? এবং এই প্রশ্নটাও থাকবে যে একটা তো মানে ধারণা ছিল যে আমাদের শরীরে ইমিউনিটি তৈরি হয়ে গেছে, তারপর আবার কেন কোভিডের সংক্রমণে মৃত্যু পর্যন্ত দেখতে হচ্ছে আমাদের? একটা কথা খুব স্পষ্ট করে বলছি, 4 বছর আগে একটা অজানা সংক্রমণের সাথে আমাদের লড়তে হয়েছে। তখন আমাদের শরীর তৈরি ছিল না। 4 বছর পেরিয়ে গেছে, শরীর তৈরি হয়েছে। আমি আবার আশ্বস্ত করতে চাই জনসাধারণের কাছে যে কোনোভাবে সেই বিপর্যয় 4 বছর আগে যা ঘটেছিল সেই ভয়াবহতা হবে না। খুব স্পষ্ট করে বলে দিলাম। এখন প্রশ্নটা হচ্ছে ভাইরাসের চরিত্রটাই হচ্ছে তাদের পরিকাঠামোর পরিবর্তন, অর্থাৎ মিউটেশন। সুতরাং পরিকাঠামোর পরিবর্তন হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হচ্ছে, এই ভাইরাসের কোভিডের হচ্ছে। নামকরণ বিভিন্ন শুনবেন, যেরকম অন্নপ্রাশনে এক সময় নামকরণ হতো, এরকম নামকরণ হবে, এ থেকে জেড কিছু সংখ্যা আসবে। কিন্তু একটা কথা স্পষ্ট, এই ভাইরাস মারণ হবে না, মৃত্যু মিছিল দেখব না, লকডাউনও দেখব না। এই ভাইরাসকে মোকাবিলা করতে আমাদের শরীর কিন্তু তৈরি হয়ে গেছে 4 বছরে, এই স্পষ্ট বার্তাটা দিয়ে দিলাম। কিন্তু একই সাথে একটা কথা বলবো, সাবধানতার মান নেই, সতর্কতা অবলম্বন করে আমাদের এগোতে হবে। কারণ পৃথিবীর একটা রহস্যময় দেশ আছে যার নাম হচ্ছে চীন। সুতরাং চীনের কি করতে পারে, ওটাকে গেইন অফ ফাংশন বলে, যে একটা অতি সাধারণ ভাইরাসকে প্রোটিন স্ট্রাকচারটা যদি বদলে দেওয়া যায় তখন সেটা কিন্তু বিষাক্ত হয়ে যেতে পারে। সুতরাং চীন আবার কি ভাল্লুক বা বাদুর কারমুখ দিয়ে ভাইরাস ছড়াবে সেটা আমি জানি না, কিন্তু এইটুকু আমাদের ভারতবাসী হিসেবে সব সরকারকে, কেন্দ্রীয় হোক রাজ্য সরকারকে সমন্বয় রাখতে হবে, জনসাধারণকে আশ্বস্ত করতে হবে। চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব আমরা পালন করব। আর আরেকটা অনুরোধ, মাস্কের ব্যবহারটা, মাস্ক এবং হাত ধোয়াটা, এই দুটোর ওপর যদি আমরা জোর দিতে পারি, এই ভাইরাসকে আমরা মোকাবিলা করতে বা প্রতিহত করতে কোনো অসুবিধা আবার হবে না। না, কিন্তু আমার এখানে ডক্টর গাঙ্গুলির কাছে প্রশ্ন থাকবে যে তাহলে কি আমাদের কি তাহলে আবার একটা বুস্টার ডোজ সেদিকে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে নাকি? এখন পর্যন্ত সে কথা বলার মতন পরিস্থিতি কিছু তৈরি হয়নি। আর মোটামুটি 3টে ডোজ ভ্যাকসিন তো আমাদের অধিকাংশ লোকেরই নেওয়া হয়ে গেছে। আর ভাইরাস মিউটেশন হলে সবসময় যে সেটা বেশি মারাত্মক হবে তার কোনো মানে নেই। তো আর ভাইরাস এইটা বলা হচ্ছে নাকি আগের উপপ্রজাতিগুলোর তুলনায় এই যেটা উপপ্রজাতি এই মুহূর্তে যেটা একের পর এক সংক্রমণের কারণ বলে জানা যাচ্ছে, সেটা আগের থেকেও নাকি বেশি সংক্রামক বেশি হওয়াটা খুব বেশি বিপজ্জনক নয়। যে ভাইরাসগুলো সাধারণত বেশি সংক্রামক সেগুলোর মারণ ক্ষমতা কম। আবার উল্টোটা, যাদের মারণ ক্ষমতা বেশি তাদের বেশি সংক্রমণ হয় না। তো কাজেই সংক্রামক তো, আর ইনফ্লুয়েঞ্জা তো আমরা সবসময়ই ভুগি, বছরে কি 2 বছরে 3 বছরে একবার একটু গা ম্যাজম্যাজ করলো, সোর থ্রোট হলো, এ আর কারি বা না হচ্ছে। তো কাজেই আসল বিপদটা হয় যাদের অন্য অসুখ আছে, এই হার্টের অসুখ আছে, লাংসের অসুখ আছে, কিডনির অসুখ আছে, ইতিমধ্যেই তারা নানানভাবে অসুস্থ, তার উপরে তার যদি ইনফ্লুয়েঞ্জা হয় তখন ব্যাপারটা গুরুতর হয়ে দাঁড়ায়। কিন্তু সেটা তো সব ভাইরাসের পক্ষেই সত্যি। মানে আপনি বলছেন কোমরবিডিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে উদ্বেগের বিষয় রয়েছে, কিন্তু আমি বলছি ডক্টর বিশ্বাস ঠিক কোন জায়গায়, ধরুন উপসর্গের ক্ষেত্রে সাধারণ জ্বর সর্দি কাশির থেকে কোভিডে আক্রান্তদের উপসর্গের খুব একটা ফারাক কি থাকে? মানে কোন জায়গায় আপনি বলবেন যে তার একটা পরীক্ষা করানো দরকার আছে যে সে আদৌ করোনা এফেক্টেড কিনা? মানে যে নিয়মটা এতদিন পর্যন্ত 2-3 ইয়ার্স ব্যাক আমরা ফলো করে এসেছি সেই নিয়মে কি এখন আপনারা চলছেন? একদমই না, কারণ ব্যাপারটা হচ্ছে বিষটা কমে গেছিল, ধার কমে গেছিল।
আর ঘটনাচক্রে এখন যা খরচ 8 থেকে 10,000 টাকা হচ্ছে রেসপিরেটরি প্যানেলের খরচ। স্যার আছেন, স্যার বলতে পারবেন। ঘটনাটা হচ্ছে আমি একজন পেশেন্টকে 1,000 টাকার ওষুধ দেবো না 10,000 টাকার টেস্ট করাবো, কোনটা বাস্তব? এটা দেখুন, সবারই পকেটটা ফুটো যাতে না হয় সেটা আমাদের ডাক্তারদের একটা দেখতে লাগে, কারণ আমরা নাগরিক। যারা এখন ভুগছে, জ্বরটা যাচ্ছে না, হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, আমি শুধু আপনার সঙ্গে একটু সংযোজন করতে চাইবো যে একটা কোভিড একটা দেশের, একটা রাজ্যের ইকোনমিকে একেবারে কার্যত অনেক ক্ষেত্রে কোলাপসের পর্যায়ে নিয়ে চলে গিয়েছে। এইরকম জায়গায় পরিস্থিতি পৌঁছে গেছিল, মানে সেটাকে সামাল দিতে রীতিমতন বেগ পেতে হয়েছে। শুধু বেগ পেতে কেন, মানুষকে গিনিপিগও করা হয়েছে, বলে লাভ নেই। যা স্টেরয়েড দরকার তা স্টেরয়েড পেয়ে টকিসিলুমাব, এইজুমাব, রেমডেসিভির হাসপাতাল থেকে চুরিও গেছে। তো ঘটনাচক্র হচ্ছে, আমার বক্তব্য মানুষ যেন গিনিপিগ তৈরি না হয়, মানুষকে গিনিপিগ হিসেবে ব্যবহার না করা হয়। সময় আছে, সময় দেখে করো। হাঁস ছিল, হাঁস সজারু, সেটা যেন না হয়ে যায়। তো ঘটনাচক্রে আমরা যেটাই করব ভেবে চিন্তে করব, মানুষকে আশ্বস্ত করব, মানুষকে আত্মবিশ্বাসের মধ্যে নিয়ে করব, এই কাজটা করতে হবে। এখনই যদি ভয় পাইয়ে দিই, মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তখন কিন্তু বিভিন্ন রকম মানে আওয়াজ উঠবে, বিভিন্ন রকম ওষুধ আবার শুরু হয়ে যাবে। এই জায়গাটা বন্ধ করতে হবে। আর একটা কথা, যিনি আজকে মারা গেছেন, সত্যি কথা এটা দুঃখের বিষয়, যে কোনো মৃত্যু দুঃখের বিষয়, তার কিন্তু সিকেডি ছিল, অর্থাৎ ইমিউন পাওয়ারটা কিন্তু তার ভিতর একেবারে তলানিতে ঠেকেছিল, সেটা কিন্তু একদম একেবারে। কিন্তু এটা চিকিৎসকেরা বলছেন যে সতর্ক থাকতে হবে, কিন্তু কোনো আতঙ্ক যেন না ছড়ানো হয়। এইরকম একটা পরিস্থিতির জন্য কলকাতা পুরসভা তারা কতটা তৈরি, কি বলছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, রাখবো আপনাদের সামনে। ইন জেনারেল যারা সর্দি কাশি জ্বরে ভুগছে তাদের যদি টেস্ট করা যায়, বেশিরভাগই কিন্তু পজিটিভ হবে। তো ন্যাচারালি টেস্ট যেই বাড়বে, সংখ্যা একটু বাড়বে, এটা নিয়ম। মোর টেস্ট আর মোর ডিটেকশন, এটা নিয়ম। তো সর্বতই এই মুহূর্তে কলকাতায় এখন প্রায় 300-র কাছাকাছি মানুষ আক্রান্ত, কিন্তু কারোরই সংকটজনক নয়। 2-1 শুধু 2 কি 3% মানুষ হসপিটালে ভর্তি হয়েছিলেন, এবং তারা মূলত এল্ডারলি পিপল, বয়স্ক মানুষ, যাদের 60 মানুষ কোমরবিডিটি আছে, তাদেরও কোনো সংকট হয়নি। তারা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন, এবং অনেকেই 2-3 দিনের মধ্যে হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। মানুষকে 3টে পরামর্শই দেবো, যে সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই, করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই। নিজেকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন, মুখে মাস্ক পরুন বাইরে গেলে, এবং ভিড়টাকে এড়িয়ে চলুন। আমি সর্বরিদির কাছে আসবো, যে পেশার সঙ্গে সর্বরিদিরা যুক্ত। আমার মনে আছে যে 20-21 সালে যখন সেই সময় কোভিড একেবারে চরমে, তাদের পেশার ওপর একটা অনিশ্চয়তার কালো মেঘ রীতিমতন বিরাজ করছিল। আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে ঠিক কি মনে হচ্ছে সর্বরিদি, যখন শুনছেন ফের করোনা আসছে এবং ইতিমধ্যে রাজ্যে একজন প্রাণ চলে গিয়েছে? না মানে এই আজকে আপনাদের এই প্রতিবেদনের মধ্যে ডক্টর বিশ্বাসের কথা শুনে কিছুটা আশ্বস্ত লাগছে, কারণ আমরা জানি যে ওই সময়টা মানে সব থেকে বেশ বড় রকম থাবা বোধহয় আমাদের ইন্ডাস্ট্রিতে পড়েছিল আর কি, এবং সে একটা বিভৎস, কারণ এই কাজটা তো বাড়িতে বসে করা যায় না। এই একটা কাজ, যেমন অনেক কাজ হয়তো সরকার তো আশ্বস্ত করছে, সরকারের প্রস্তুতি, এইটা আপনাকে কতটা আশ্বাস না? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের বলা, মানে তৃণমূল কংগ্রেস যে সরকার চালাচ্ছেন সেই সরকারের কোনো কিছুর প্রতি মোটেও আস্থাবান নই, আমি মোটেও নেই। আমি তার কারণ হচ্ছে যে আপনি দেখুন, এই যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা উনি বলছেন, সেই ব্যবস্থাগুলোর যাদের প্রয়োজন হবে, যখন দরকার পড়বে, আপনি দেখবেন কোনো ব্যবস্থাই নেই আর কি। আমরা তো দেখেছি সেই সময়টা, মানে সেখানে আবার কালোবাজারির আশঙ্কা করছে একদম নিশ্চয়ই। এবং আপনি দেখুন 2026-এর আগে টাকা তোলবার নানান ব্যবস্থা থাকবে, সেই ব্যবস্থায় 2026-এর ভোটের আগে টাকা তুলবে তো তৃণমূল। কিন্তু একটাই কথা, যেটা ডক্টর বিশ্বাস বললেন, যে সাধারণ মানুষের একটা, আমি এটা বলতে চাইছি যে ডক্টর অরিন্দম আমার বহুদিনের বন্ধু, অরিন্দম যেটা বললেন সেটা সবচেয়ে বড় কথা, যে সচেতনতা মানুষ কতটা নেবেন। যেমন মাস্ক পরা থেকে আরম্ভ করে মানে বেশি জনবহুল এলাকায় মানুষ কতটা সতর্ক থাকবেন, সেটা যেমন দরকার, তেমনি আমার এটাও আমি কুর্নিশ জানাচ্ছি যত ডাক্তাররা সেই সময় করোনার বিরুদ্ধে লড়াই করেছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় দাঁড়িয়ে ফেস করেছেন বারবার প্রতিটি জায়গায়। রাজ্য সরকার যেভাবে সফলতার সঙ্গে দুটো ফেস মোকাবিলা করেছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। কিন্তু সর্বরিদিরা বলছেন যে এই সরকার বিপদের মধ্যে সুযোগ খোঁজে। প্রধানমন্ত্রীকে দয়া করে বলুন যে কেন্দ্রীয় সরকার যেন সতর্কতা ব্যবস্থা নেয়। বাইরে থেকে লোক ঢুকছে প্রতিটি জায়গায়, প্রতিটি এয়ারপোর্ট 540 জন অতিক্রান্ত করে গেছে সারা ভারতবর্ষ।
ভারতবর্ষের চেহারাটা কোথায় দাঁড়ায় সেটা বলুন। না না, আপনাদের কি করতে হবে, দয়া করে পশ্চিমবঙ্গ শেখাতে হবে না। প্রধানমন্ত্রী এখানে এসে পলিটিক্যাল বক্তব্য না রেখে আমি ডক্টর গাঙ্গুলির কাছে আরেকবার আসতে চাইবো, সেটা হচ্ছে একেবারে গতকাল থেকে ধরুন স্কুল খুলে গেছে, ফলে একদম পড়ুয়ারা যারা স্কুলে যেতে শুরু করেছেন, আমি বলছি কোথাও যে নিউ নর্মালের সঙ্গে ডক্টর গাঙ্গুলি 2021 সালে আমরা রীতিমতো অভ্যস্ত হয়ে গেছিলাম, আপনার মনে হচ্ছে যে সেই অভ্যেসটাকে পুনরায় ফিরিয়ে আনার সময় হয়ে এসেছে? হ্যাঁ, খানিকটা তো বটেই। ওই যেটুকু প্রিলিমিনারি ডক্টর বিশ্বাসও বলল যে মাস্ক, বিশেষ করে যা কারুর যদি একটু রেসপিরেটরি সিমটম থাকে, একটু সর্দি কাশি হয়েছে, গলায় ব্যথা হয়েছে, তার উচিত নিজেকে একটু আইসোলেট করা, ভিড়ের মধ্যে যাওয়া, এইগুলো যার সিমটমগুলো আছে। কাজেই ওই হাত ধোয়া, মাস্ক পরার বেশি। আমি বলছিলাম গতকাল থেকে তো স্কুল খুলে গেছে, সবাই তো এখন স্কুলে যাচ্ছে, মানে তারা কি করবে? আমার মনে হয় না একেবারে স্কুলে হাত দেওয়ার মতন পরিস্থিতি এখনো এসেছে, ওগুলো আমাদের বাধা দেওয়া উচিত নয়। ওগুলো যথেষ্ট চলছে, চলুক, ভ্যাকসিনেটেড হয়ে আছে অনেক পপুলেশন, কাজে আশা করি সেই রকম ঝামেলা কিছু হবে না যে একেবারে স্কুল হাত দিতে হবে। দরকার হবে দ্রুত। ডক্টর বিশ্বাস, কি করণীয়? করণীয় পরিষ্কার মাস্কিং করা। আচ্ছা, স্কুলের কথা যেটা বললেন, যদি ওখানে সর্দি কাশি নিয়ে কেউ আসে, শিক্ষক শিক্ষিকারা, অভিভাবক তারা যেন তাকে ফেরত পাঠায়, 7 দিনের বেড রেস্ট দিয়ে তাকে সুস্থ করে সে যেন স্কুলে আবার ফেরত যায়। এক স্কুল থেকে অনেক জায়গায় স্প্রেড করতে পারে ইনফেকশনটা। সুতরাং আমরা সাধারণ মানুষের কাছে এটাই বলি, ভীত সন্ত্রস্ত হবেন না, কিন্তু সতর্ক হবেন। কারণ কোভিড যখন 4 বছর আগে চলেছিল, খেয়াল করে রাখুন আপনাদের ক্যামেরা, বিভিন্ন ক্যামেরাতে আমরা প্রচুর গলিগালাতে মেসি, মারাদোনা, প্লাতিনি, তিগানাকে দেখেছি, তারা তখন ফুটবল প্র্যাকটিস করছিল। তো ঘটনাচক্রে এটা যেন না হয়, আমরা যেন সরকারি বিজ্ঞপ্তি যেখানে জারি হবে সেটা যেন পালন করি, এই অঙ্গীকারটা যেন আমরা করি। সাধারণ নাগরিক হিসেবে সবাই আমরা নাগরিক, সেই হিসেবে সেই অঙ্গীকারটা। চিকিৎসকের দেখুন একটা আশ্বাস দিচ্ছেন যে পরিস্থিতি সেরকম জায়গায় যাবে, এই সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কম, কিন্তু এইটা যেন কোথাও আত্মতুষ্টির জায়গায় না যায়। চিকিৎসকদের পরামর্শ মেনে চলবেন এবং যা যা করণীয় কথা ডাক্তারবাবুরা বলছেন সেটা যেন মেনে চলা হয়, তাহলেই এই রোগের সঙ্গে লড়া এবং সাফল্য পাওয়াটা অত্যন্ত সহজ বলে তারা মনে করছেন। আপাতত আলোচনা এই পর্যন্ত।